দেখুন, আমার সামনে আমার টাকা চুরি হয়ে যাচ্ছে। প্রবলেম হলো এস আলম, আওয়ামী লীগ আর জামাত। জামাত ইসলামের নেতাদের খুবই সাবধানে স্টেটমেন্ট করা উচিত। একটা ব্যাংকের সবাই আসলে জামাত ইসলামী শিবির হয়ে যাচ্ছেন, কিংবা সবাই ইসলামী ব্যাংকের কর্মচারীরা 9 দিনে প্রায় 5,400 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে। মানে আর্থিক খাতের এই অংশ নিয়েও আপনি বিভিন্ন সময় তো প্রতিবেদন করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে ইসলামী ব্যাংক নিয়ে সরকার বিরোধী দলের এত আলাপের মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা, এমনটা কিনা? কারণ অনেকেরই তো অ্যাকাউন্টে টাকা আছেন এবং সেই টাকা নিয়ে তারা চিন্তা করছে পরবর্তীতে এই টাকাটা আমরা পাবো কিনা, ব্যাংক বন্ধ হয়ে যাবে কিনা। কি বলবেন? পৃথিবীর জুড়ে ব্যাংক কিন্তু চলে বিশ্বাসের উপর। মানুষ বিশ্বাস করে যে এই ব্যাংকটা ভালো, তাই ব্যাংকটা ভালো। বিসিসিআই বলে একটা ব্যাংক ছিল, আগা হাসান আবিদি বলে একজন ফাউন্ড করেছিলেন। ইউনাইটেড আরব আমিরাতে প্রচুর ফান্ডিং ছিল। সেই ব্যাংকটা পৃথিবীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট এন্ড সলভেন্ট ব্যাংক ছিল। সেটা 80-এর দশকের শেষ দিকে ব্যাংকটা ধ্বংস হয়ে যায়। ওই ব্যাংকের কোনো অপরাধে না, শুধু জিউদের ষড়যন্ত্রের কারণে। তারা বলে দিচ্ছে এই প্রবলেম হবে, এই কনস্পিরেসির ফলে ব্যাংকটা ধ্বংস হয়ে গেছে। এখন এই ব্যাংক ধ্বংস করা সহজ যদি কনফিডেন্সটা আপনি শেয়ার করতে পারেন। এই যে আমাদের রাজনৈতিক ডিবেট যে ইসলামী ব্যাংক নিয়ে আমরা দেখতে পাচ্ছি, এতে গ্রাহকদের যে কনফিডেন্স নষ্ট হবে তাতে কোনো সন্দেহ নাই। ইসলামী ব্যাংকের যে সমস্যা যদি বলেন যে জামাত ইসলামের থাকা বা অন্য যেসব সমস্যা, পলিটিক্যাল ফান্ডিং হয়, এই সমস্যা নিশ্চয়ই আজকে নতুন তৈরি হয়নি। এই সমস্যা আমাদের এই যে বাবুল ভাই, তার দল তো অতীতে আরো দুবার ক্ষমতায় ছিল, বেগম জিয়ার দুটা সরকার ছিল, তখন তো অ্যাড্রেস করেন নাই। সুতরাং আপনাদের নিজেদের দিকে এই বিষয়ে দায় আসে। আর এখনকার তর্কের একটা এসেনশিয়াল কনসিকুয়েন্সেস হচ্ছে যে তার মানে ইসলামের দখলটা জায়েজ ছিল। এখনকার যত তর্ক করবেন ওটা জায়েজ হবে। আর এখন যে পরিণামটা কি হবে দেখেন, 3,000 কোটি টাকা তুলে নিছে, এখানে শেষ না। গ্রাহকরা আরো টাকা তুলবে এবং ইসলামী ব্যাংকের, আপনারা জানেন ইসলামী ব্যাংকের সাইজ কিন্তু অন্তত 20টা ব্যাংকের সমান বাংলাদেশে, 20টা প্রাইভেট ব্যাংকের সমান, সোনালী ব্যাংক না, 20টা বড় প্রাইভেট ব্যাংকের সমান হচ্ছে ইসলামী ব্যাংক একা। ইসলামী ব্যাংক একা মোর দেন 30% রেমিটেন্স বাংলাদেশে আনে। একটা সময় 50% আনতো, এখন অ্যাটলিস্ট 30%। এখানে একটা বিষয় তো অনেকে বলেন, একটু আগে শহীদ ইসলাম বাবুল এটা বলেছেন যে দখল ব্যাপারটা মানে আপেক্ষিকতার একটা শীর্ষে পৌঁছে যাচ্ছে। কারণ সেই সময় যে 9,500-এর কথা বলা হচ্ছে, 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হচ্ছে, বলা হচ্ছে সবাই তারা আসলে এস আলমের ওই সময়টাতে বিভিন্ন সুপারিশ পেয়ে চাকরি পেয়েছে। ওই সময় আসলে এস আলম দখল করেছিল। আবার এটা শোনা যাচ্ছে যে এখানে চাকরি করলে যারা চাকরি করেন তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাতে ইসলামী, শিবির, বিভিন্নভাবে তারা এই দর্শন, এই ফিলোসফি নিয়েই তারা এখানে আছেন, কাজ করেন। অর্থাৎ একটা ব্যাংকের সবাই আসলে জামাতে ইসলামী শিবির হয়ে যাচ্ছেন, কিংবা সবাই ইসলামী ব্যাংকের কর্মচারীরা এস আলম গ্রুপের নিয়োগকৃত হয়ে যাচ্ছেন। তারা দখলমুক্ত কোন কালে ছিল আসলে ইসলামী ব্যাংক? না, আমি বলছি যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা কিন্তু নতুন না। ওইভাবেই ব্যাংকটি এবং আনক্রিটিক্যাল ছিল বিষয়টি। এখন এস আলম আসে দখল করার ফলে এখন যদি একই ডিবেট করেন, এখন ব্যাংকটা কারেক্ট করা যেতে পারে। আপনি ব্যাংকিং রিফর্ম করতে ব্যাংক কারেক্ট করার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা কোয়াইটলি করা দরকার। এটা পাবলিকলি যত ডিবেট করবেন ব্যাংকটার 12টা বাজবে এবং এর ফলে কি হবে, রেমিটেন্সের যে সর্বরাষ্ট্র হবে। আমি বলি সেটা হচ্ছে 30% রেমিটেন্স যখন আপনি ইসলামী ব্যাংক আনতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি ওই টাকাগুলো যারা বিদেশ থেকে পাঠাবে অন্য ব্যাংকের মাধ্যমে তারা পাঠাবে না, তারা হুন্ডি করে পাঠাবে। তার মানে সরকার কিন্তু ফরেন এক্সচেঞ্জ থেকে বঞ্চিত হবে। মানে আমাদের রেমিটেন্স যা আসে তার কিন্তু 2/3 ফর্মাল চ্যানেলে আসবে, 1/3 বেশি অলরেডি ইনফর্মাল চ্যানেলে আসে। ওই যে ইসলামী ব্যাংকে যেটা আসতো তার একটা বড় অংশ ইনফর্মাল চ্যানেলে আসবে। আপনি তখন কি করবেন? কাজে এই কাজটি করতে গিয়ে কিন্তু, এবং ব্যাংকিং সেক্টরে যেটা 20টা ব্যাংকের সমান একটা ব্যাংক, সেই ব্যাংক যদি ধ্বংসের দ্বার প্রান্তে যায়, এমনিতেই আগের গভর্নর বলে গেছিলেন আরো 20টা ব্যাংক অত্যন্ত রুগ্ন, তাহলে 20টা ইসলামী ব্যাংক একা 20টা, তার মানে 40টা ব্যাংক ধ্বংসের মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং আমি মনে করি সরকারের খুবই কেয়ারফুলি অ্যাক্ট করা উচিত এবং একই সাথে জামাত ইসলামের নেতাদের খুবই সাবধানে স্টেটমেন্ট করা উচিত। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি শুনছিলেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন খুব চমৎকার করে 4টা পয়েন্ট বলেছেন যে সরকার আর বিরোধী দল যে হারে যেভাবে আসলে এই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, তাতে আসলে সবচেয়ে বড় মানে আত্মবিশ্বাসহীনতায় ভুগবেন আসলে গ্রাহকরা। তারা এটা ফিল করবেন এই ব্যাংক ভবিষ্যৎ অন্ধকার, নানা কারণে আসলে তারা টাকা তুলে নেবেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি 9 দিনে 5,400 কোটি টাকা তুলে নিয়েছে। আবার এটাও বলা হচ্ছে রেমিটেন্স, সেই রেমিটেন্স প্রবাহ অনেক বাধাগ্রস্ত হবে, কারণ বুঝতে পাচ্ছেন না, এখানে ধরেন এগুলোও একটা মেকানাইজড ব্যাপার কিন্তু হতে পারে। ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে কিন্তু না, একবার ধরেন কি ওই যে এস আলম গ্রুপ বা সালমান রহমান রাই ইসলামী কয়েকটা ব্যাংক নিয়ে
যে তালবাহানা হয়েছে বিগত আমলে, এটাও কিন্তু অনকাইন্ড অফ দখলের মতো হয়েছে, মহড়া দিয়ে দখল হয়েছে। এই দখল পাল্টা দখল এইটা তো চলতে পারে না কোনো ব্যাংকে, বা একটা দলে, একটা রাজনৈতিক দলের, একটা ব্যাংকে রাজনৈতিক দলের আখড়া, এটা আপনি দৃশ্যত অদৃশ্যত যাই বলেন, খোলা চোখে দেখলে মোটা দাগে আপনি তাই দেখবেন। এটা কি হওয়া উচিত কোনো ব্যাংকে? সেইটা, এবং কাকে এই ব্যাংকের এমডি বা করা হবে, কাকে কি করা হবে, সেটাও কি একটা দল ঠিক করে দিবে? এটা কি হওয়া উচিত? সেই জায়গাটা থেকে ক্লিয়ার করবার জন্য এটা হয়েছে। সাময়িকভাবে ব্যাংক ধাক্কা খেতে পারে, এটা সত্য, বা এটা পরিকল্পিতভাবে এটা করা হতে পারে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় না ব্যাংকের মোটা দাগে ব্যাংকের কোনো ক্ষতি হয়ে যাবে। তবে সবকিছু একটা নিয়ম নীতি রেগুলেশনসের মাধ্যমে চলার প্রয়োজন আছে। একটা ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এইখানে মানে দলবাজি, এখানে দলীয়পনা, আপনার রাজনীতিবিদরা বুঝছেন, সরকার বিরোধী দল বুঝছে, কিন্তু গ্রাহকরা কিন্তু না, গ্রাহকরা তার টাকার নিশ্চয়তা পাবে। টাকার তো মার যাওয়ার কোনো সুযোগ নাই, রাষ্ট্র তো অবশ্যই দায়ী নেয়। যে আরো কয়েকটা ব্যাংক যে ক্রাফট হয়েছে বা টাকা দিতে পারছে না, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্র নিবে সেভাবে। আর ইসলামী ব্যাংকে এই টাকা তো আছে, টাকা তো যেটা আছে গ্রাহকরা তুলবে, এবং সরকারের তাহলে বাইরে যে গ্রাহকরা আন্দোলন করছে না, এই সব গ্রাহক জেনারেল গ্রাহক বলে মনে হচ্ছে না। ওই যে বিশ্ববিদ্যালয়ে দেখেন না, সাধারণ ছাত্রর ব্যানারে আন্দোলন করে, রাজনীতি চাই না, আবার দেখবেন সেই পরের দিন একটা কমিটি, ছাত্র শক্তি কমিটি, ইসলামী ছাত্র শিবিরের কমিটির ভিতরে বড় পদ পেয়ে গেছে, সভাপতির পেয়ে গেছে, যে কয় রাজনীতি চাই না। সুতরাং সব চেহারায় সব গ্রাহকই এক গ্রাহক, এটা ভাববার কোনো কারণ নাই। এর মধ্যে পরিকল্পিত ব্যাপারও আছে, অস্থিতিশীলতা তৈরি করবার ব্যাপারও আছে, সেই জন্য উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই। ইসলামী ব্যাংক ঠিক পথে আছে, ঠিক পথেই হবে। তবে অবশ্যই জামাতের যারা এখানে চাকরি করে তারাও চাকরি করবেন, এবং যারা আছে নিয়ম নীতির মধ্যে তো সবাই করবেন। আর যাদের চাকরি গেছে, এই বিষয়গুলো নিয়ে তদন্ত হবে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, বাংলাদেশ ব্যাংক আছে, সমস্ত প্রতিষ্ঠান, আজকে সংসদে আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি একটা স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে সামগ্রিক বিষয়গুলো জাতির সামনে উন্মোচিত হবে, সবশেষ সমস্যার সমাধান হবে। সবশেষ আলোচনা হবে একটা বিষয় একটু বলবেন, মানে যেহেতু আপনার রাজনীতিবিদরা, সংসদ সদস্যরা সংসদে আলাপ করছেন, সংসদের বাইরে আসলে এই ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হলে হয়তো গ্রাহকরা এত বেশি আসলে এই বিষয়টা নিয়ে শুনতেন না, বা আত্মবিশ্বাসহীনতায় ভুগতেনও না। একটু বলবেন আসলে মানে গ্রাহকদের ব্যাপারটা কতটা মাথায় রাখছেন? দেখুন, আমার সামনে আমার টাকা চুরি হয়ে যাচ্ছে। এস আলম যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে চুরি করেছে, এটা কি আসলে গ্রাহকদের জানা নেই? এটা আপনাদের পত্রিকায়, মিডিয়াতে নিউজ আসেনি? এসেছে, জেনেছে। সেই এস আলমকে আবার ইসলামী ব্যাংককে পুনর্বাসন করার জন্য শতভাগ স্বতঃস্ফূর্ত চেষ্টা চলছে বর্তমান সরকারের মাধ্যমে। এইটা জনগণ, এইটা বাংলাদেশের সচেতন নাগরিক, এটা সচেতন কোন দল, এটা বাংলাদেশের যারা চিন্তা ভাবনা করে ইসলামকে গ্রাহক হয়েছে, তারা কি মেনে নিবে? কোনোভাবে মেনে নিবে? আমার টাকা আমার সামনে দিয়ে আরেকজন চুরি করে সিঙ্গাপুরের নাগরিক হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, শোনেন। এখানে বিএনপির কোনো সম্পৃক্ততা, সরকারের কোনো সম্পৃক্ততা, প্রবলেম হলো এস আলম, আওয়ামী লীগ আর জামাত। এই জামাতের দখলে থাকবে না আওয়ামী লীগের দখলে যাবে না এস আলমের দখলে যাবে, প্রশ্ন হলো এটা। এখানে সরকার তৃতীয় পক্ষ হিসেবে সরকার কিছু রোল করছে, এবং সরকারের যেটা দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের যেটা দায়িত্ব, তাই তারা করছে।